ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে। আমি পৌলমী, আমার চ্যানেলে তোমার সকলকে জানাই অনেক অনেক স্বাগত অ্যান্ড ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও বেশ ভালোই আছি। তো আবারও চলে এসেছি পলাশ কাণ্ডের গল্পের নতুন একটা আপডেট নিয়ে। আর আপডেটটা হচ্ছে পলাশের বড় বৌদি মানুষটা কেমন ছিল, কোন স্বভাবের ছিল, সেই সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে আমি আলোচনা করব। যতটুকু আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর যারা যারা জানো না তারা তাদের কাছে মানে তাদের জন্য এই ভিডিওটা, তাদের কাছে শেয়ার করার জন্যই আমার এই ভিডিওটা। আর এবারে আসি পলাশের বড় বৌদি মানুষটা কেমন ছিল। পলাশের বড় বৌদি মানুষটা ভীষণ সৎ প্রকৃতির, সরল প্রকৃতির মানুষ ছিল। তোমরা একটা জিনিস খেয়াল করেছো নাকি জানি না, ভিডিওর মধ্যে মানুষটাকে দেখবে কতটা হাসি, ফুর্তি, প্রাণোচ্ছল একটা মানুষ, কিন্তু ওর মনের ভিতরে কিন্তু প্রচুর কষ্ট আছে, প্রচুর কষ্ট আছে। কারণ ওকে ওর শাশুড়ি 10টা বছর কম শাস্তি করেনি, প্রচুর শাস্তি করেছি। ঠিক যেগুলো সুস্মিতা বলেছে, আসলে সুস্মিতা তো পরে এসছে, সবার লাস্টে, ছোট বউ। তার আগে তো ওর বড় বৌদি বড় যা এসছে, তার ওর বিয়ের 10 বছর আগে 10 বছর কেন, 11 বছর আগে এসছে। তো তার তার আগেই প্রথম কোপটা পড়েছে। যেহেতু মেয়েটা খুবই সরল প্রকৃতির মেয়ে, সৎ সরল প্রকৃতি, আর তার বাপের বাড়ির অবস্থাও কিন্তু অতটাও ভালো না। তার উপর যে কী কী অত্যাচার সে চালিয়েছে, এটা যদি তোমরা জানো তোমরাও অবাক হয়ে যাবে। আমি যখন জানলাম, আমি তো জেনে প্রচণ্ডভাবে অবাক হয়ে গেছিলাম যে কী করে ওই মানুষটা টিকে ছিল অতদিন। 10টা বছর মুখের কথা মুখ বন্ধ করে সব কিছু সয়ে গেছে। আর ঠিক সেই জিনিসটাই ভেবেছিল সুস্মিতাও সহ্য করে যাবে, সুস্মিতাও সহ্য করে যাবে। কিন্তু ওই যে সুস্মিতা মুখ খুললো, তার কারণে কি হলো, পলাশ নিজেকেই শেষ করে দিল। কারণ পলাশ তো দুজনকেই ভালোবাসতো। যেমন পলাশের বড়দা, হ্যাঁ ভালোবাসে, পলাশের বড়দা তার মাকে ভালোবাসে, কিন্তু পলাশের মতন অন্ধ ভালোবাসা ছিল না, যে যেটাকে দেখেও না দেখার ভান করে থাকবো। যেটা আমার মা খারাপ কাজটা করছে, তার মুখের উপর আমি বলবো না যে তুমি এটা খারাপ করছো, কিংবা তুমি আমার বউকে বলছো, এটা কিন্তু তার অধিকার। সে আমাকে 1 কাপ চা করে দেবে, এটা তার অধিকার, সে আমার স্ত্রী, তাই না? এই জিনিসটা পলাশের মধ্যে ছিল না। সেক্ষেত্রে আমি পলাশকে বলবো সে একটা কাপুরুষ ছিল, তাই সে তার মাকে বলতে পারেনি। সে যতই তার জন্মদাত্রী মা হোক না কেন, তবু তো সে মুখটা অন্তত খুলতে পারতো। তার মাকে হয়তো সেই ঝগড়া করতে, আমি তার মাকে শাসন করতে বলি, কিন্তু তার মাকে কিংবা ঝগড়ার মাধ্যমে বলতে বলি, তার মাকে বুঝিয়েই বলতে পারতো সে একবার যে মা, সে তোমার স্ত্রী, তোমার যেমন আমার ওপর অধিকার আছে তারও আমার ওপর অধিকার আছে, তাকে আমি ভালোবেসে এখানে নিয়ে এসেছি, সেই জিনিসটা বলতে পারতো। যাই হোক, সেটা আমি পরে আসছি। তো এবারে বলি যে ওই পলাশের বড় বউয়ের উপর কীভাবে অত্যাচারগুলো করেছে। তাকে সারা রাত না খাইয়ে রাখতো, তাকে সারা রাত না খাইয়ে রাখতো পলাশের বড় বৌদিকে। খেতে দিত না, বাপের বাড়িতে যেতে দেবে না, বাপের বাড়ির সঙ্গে কোনো সম্পর্ক রাখতে দেবে না। মানে যদি বা যায়, এবেলা যাবে ওবেলা চলে আসবে, সেখানে থাকার কিন্তু তার কোনো অধিকার নেই। শাশুড়ি যটার সময় আসতে বলবে ঠিক তটার সময়ের মধ্যে ঘরের ঘর ঢুকতে, শাশুড়ি যেন একদম ঘরের কি বলবো, মানে হিটলার কিংবা কোনো মহারানী হতে পারে। তার আদেশ না যদি মানো, তোমাকে তাহলে শুলে চড়ানো হবে, সেই ব্যাপার একটা। তো এইভাবেই সে 10টা বছর কাটিয়েছে। এমনকি কিছু কিছু দিন এমনও গেছে মেয়েটাকে না খেয়ে থাকতে হয়েছে, যে জিনিসটা সুস্মিতার সঙ্গে ও করেছে। কারণ যেটা ও প্রথম থেকে করেছে সেই স্বভাব তো পলাশের মা চেঞ্জ করতে পারবে না। তাই বড় বৌদির উপর, এই বড় বৌমার উপর যেইগুলো করেছে সেই জিনিসগুলোই সুস্মিতার উপরে প্রয়োগ করছিল। তো না খাইয়ে দিনের পর দিন রাখতো, সেখানে কিন্তু পলাশের দাদা প্রথমে কিন্তু কিছুই বলেনি, কিছুই বলেনি। তো তারপরে পলাশের বৌদির বাচ্চা হলো, ছেলে হলো একটা। ছেলে হওয়ার সময় সে তো একটা প্রেগনেন্ট মহিলা, তাকে দিয়ে সমস্ত কিছু, প্রেগনেন্সি অবস্থায় সমস্ত কিছু কাজ করাতো। তাকে জল তোলা, যেহেতু গ্রামের বাড়িতে তখন থাকতো, জল তোলা, তারপরে ভারী ধরনের, মানে ছোটোখাটো টুকটাক কাজ করা। ছোটোখাটো টুকটাক বলতে তোমার বসে বসে যে হয় না, ওই আমরা ঘর মুছি, মাটির ঘর তো মোছা হয় না, ওটাকে বলে ওই কি লাতা দেওয়া না কি বলে, ওইটা ওইটা করাতো। তো এই জিনিসগুলো পলাশ সাহার মা, পলাশ সাহার বৌদির উপর কিন্তু এরমভাবে টর্চার করতো। আর তার বাবা মা কিন্তু কিছু বলতে পারতো না, পলাশের
বৌদির বাবা মা কেন বলতে পারতো না? কারণ তাদের অবস্থা ভালো ছিল না, টাকা পয়সা বেশি ছিল না, আর কথায় কথায় হুমকি দিত, আপনি আমাদের কিছু বলতে আসবেন না, কারণ আপনার মেয়ে আমার বাড়ির বৌমা, আপনি তো কিছু শিখিয়ে পাঠাননি, আমাকে তো সব কিছু শিখিয়ে নিতে হবে, তাই না? আপনার মেয়েকে কি সারা জীবন ওই যেমন আইব্রো বেলায় কাটিয়েছে সেইভাবেই কি কাটাবে বিয়ের পর? এই ধরনের কথাবার্তা বলতে, আর বেশি কথা বললে আপনার মেয়েকে কিন্তু আপনার বাড়িতে বসিয়ে দিয়ে আসবো। এটাই একটা মেন পয়েন্ট ছিল, আপনার বাড়িতে বসিয়ে দিয়ে আসবো। কিন্তু পলাশের বড় বৌদি বেশ ভালোই শিক্ষিত ছিল, সে চাইলে কিন্তু নিজের পায়ে নিজেই মানে কিছু একটা করতে পারতো, তাকে কিন্তু করতে দেওয়া হয়নি। যখন সে গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করে কিছু করবে ভেবেছিল, তখন বলেছিল ওইখানেই তুমি বন্ধ থাকো, ওর থেকে বেশি দূর যেও না, কারণ আমাদের বাড়ির মেয়েরা না চাকরি বাকরি করে না, আমাদের বাড়ির মেয়েরা ঘর সংসার করে, চাকরি বাকরি করে না। তারপরে হয়তো কোনো কোনো কিছু মানে ধরো এই মানে পলাশ তো যেহেতু পড়াশোনা করতো, তার যদি ইংলিশে কোনো লেটার এলো মানে চিঠি টিঠি এলো, তখন সেগুলো তার বড় মানে বড় যে বৌমা তাকে দিয়ে পড়াতো। সে যদি কিছু একটা ভুলভ্রান্তি করতো, কত যে দূর সে জানি, এই অবস্থায় মেয়ে যাবে চাকরি করতে, কিছুই জানে না, চলে এসছে একটা অশিক্ষিত মেয়ে, গাঁইয়া মেয়ে, এই মেয়ে সেই মেয়ে, নানানভাবে ছোটোলোক ঘরের মেয়ে, এরম এরম ধরনের কথাবার্তা তার বৌদিকে প্রত্যেক দিন প্রত্যেক নিয়ত শুনতে হতো, উঠতে বসতে খেতে শুতে। যদি এত এক মুঠো ভাত দিত, এক মুঠো ভাতের বদলে যদি দু মুঠো তার সে ভাত চাইতো, তখন বলতো তোমার বাবা কি দিয়ে রেখেছে তোমাকে দেবো? তোমার বাবা কি এই দিয়ে পাঠিয়েছে? বাবা কেন দিতে যাবো, বাবা তাহলে বিয়েটা কী করতে দিয়েছে, তার তোমার ছেলে বিয়ে কী করতে করে নিয়ে এসছে তাকে, যদি খাওয়াতেই না পারবে? এই জিনিসগুলো প্রত্যেকটা জিনিস তার পলাশের বৌদির সাথে হতে থাকতো। হঠাৎ করে একদিন কি হলো না, পলাশের বৌদিকে মানে হ্যাঁ, পলাশের বৌদি একটা কি শাড়ি না ওর দাদা এনে দিয়েছিল, সেটা সে তার শাশুড়িকে জানায়নি। এই যে পলাশের যে শাড়ি, দাদার শাড়ি আনার কথাটা বলছি, পলাশের দাদা তার বউয়ের জন্য কটা শাড়ি আনবে, কি কি ব্লাউজ আনবে, কত টাকা দাম নেবে, কিন্তু সে নিজের পয়সায় আনছে, সে নিজের পয়সায় আনছে। সে সমস্ত কিছু খুঁটিনুটি একদম তার মায়ের কাছে থাকা দরকার, যে কত টাকার জিনিস নিয়ে এসছে তার বৌমার জন্যে, বৌমার জন্য কত টাকার জিনিস নিয়ে এসছে, আর তার জন্য কত টাকার জিনিস নিয়ে এসছে। কিন্তু পলাশের তখন মানে পলাশের মায়ের জন্য পলাশ আলাদা করে কিন্তু টাকা পয়সা পাঠাতো, সেটা তো হতো না। ওই যে বইয়ের নিয়ে আসছে ওর বড় ছেলে, ওরও নিয়ে আসতে হবে, এতটা হিংসুটে প্রকৃতির মানুষ ছিল। মানে এই মানুষ যে কেন যে পৃথিবীতে এখনও বেঁচে আছে আমি সত্যি করে বুঝতে পারছি না। এইসব মানুষ মারা গেলে হয়তো পলাশের মতন ছেলের দিকে আর মরতে হতো না, কিংবা সুস্মিতার মতন মেয়েদের বিধবা হতে হতো না 20 বছর বয়সে। তো সেই নিয়ে খুব অশান্তি বাধে, ভীষণ, যে অশান্তি মানে ছোটোখাটো পেপার নিয়ে ভীষণ বড় সেটাকে অশান্তি বাঁধাতো। যেমন পলাশের টাটা দিয়াটা নিয়ে পলাশকে চলে যেতেই হলো, একবার টাটা বাই বাই করে এই পৃথিবী থেকেই চলে যেতে হলো, ঠিক সেইভাবেই ওই একটা সামান্য শাড়ি কিনা নিয়ে পলাশের বড় মানে বড় বৌদিকে মেরেছিল, প্রচণ্ড মেরেছিল। ঠিক সেই মুহূর্তে পলাশের দাদা মুখ খুলেছিল যে তোমাকে আমি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো, তুমি কেন আমার বউয়ের এত অত্যাচার করো, এই জিনিসগুলো বলেছিল। সেই থেকে পলাশের মা পলাশের কাছে চলে গেল। তখন তখন দেখলো যে না, এবার তো ছেলে মুখ খুলেছে, আমি তো আর এখানে থাকতে পারবো না, আমাকে তাহলে এবার পলাশের কাছে চলে যেতে হবে। সেই যে পলাশের কাছে এলো, তারপরে তার কিছু বছর পর পাপিয়ার বিয়ে হলো, আর পাপিয়ার 3 মাস পর পলাশের বিয়ে হলো। ব্যাস, তারপরে তো খেলা জমে গেল। পাপিয়ার একটা মানে পলাশের মা একটা সঙ্গী পেয়ে গেল, পাপিয়ার মতন একটা মেয়েকে পেয়ে গেল। তাহলে তবে প্ল্যানটা ভালো করে করতে সুবিধা হবে, দলে তো একজন বেড়েছে, দলটা ভারী হয়েছে। তো সেই ভেবেই সমস্ত কিছু করেছে। আর পলাশের বড় বৌদি তো ভীষণ সরল প্রকৃতির মানুষ, সেটা তোমরা ভিডিওর মধ্যেই দেখতে পেয়েছো। পলাশের সঙ্গে তার ভালো ব্যবহারও খুব ভালো ছিল, মানে পলাশকে সে ছেলের চোখে দেখতো, যেহেতু সে মানে পলাশ যেহেতু ওর দাদার থেকে অনেকটাই ছোট, তো সেইভাবে সেই ছেলের মতোই তাকে দেখতো। আর পলাশও খুবই তার বৌদির সঙ্গে ভালো ব্যবহার ছিল, ভাই মানে দিদি দিদি করতো, ভাই বোনের মতো একটা সম্পর্ক ছিল তাদের। যাই হোক, কিছু তো করার নেই, সেই মানুষটা চলে গেছে, কিন্তু যারা আছে তারা যেন ভালো থাকে, আর এই পলাশের মা যেন খুব তাড়াতাড়ি পৃথিবী ছাড়ে, এইটুকুই শুধু চাইবো।